নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে এবং আজকের সাফ কথাতে আলোচনা হবে, কথা হবে ত্রিপুরা নিয়ে। ত্রিপুরাতে সদ্য সমাপ্ত হয়েছে এডিসি ভোট। এডিসি ভোটে তিপ্রামথার হিউজ পরিমাণে জয় বা ক্লিন সুইপ এক প্রকার বলা যায়। তবে এবার নেক্সট ত্রিপুরায় ভিলেজ কাউন্সিল। জুন মাসের মধ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন সম্পন্ন করতে হবে, সুপ্রিম নির্দেশ রয়েছে ইতিমধ্যে। তবে এবার ত্রিপুরার ভবিষ্যৎ বা রাজনৈতিক পটভূমি ঠিক কি রয়েছে তা নিয়ে থাকবে আজকের আলোচনা এবং আমার সাথে আলোচনাতে থাকবেন আজকে ইতিমধ্যেই জুড়ে গেছেন বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। আমি স্বাগত জানাবো। আমার সাথে আলোচনায় থাকবেন এমডিসি তিপ্রামথার থেকে ডেভিড মুরা সিং, তার কিছুক্ষণের মধ্যেই জুড়ে যাবেন, এবং তার সাথে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বিশ্বজিৎ চক্রবর্তী জুড়ে গেছেন ইতিমধ্যে, এবং আমাদের প্রতিনিধি সহকর্মী ভূপাল চক্রবর্তী রয়েছে ত্রিপুরা থেকে। ভূপাল, স্বাগত জানাচ্ছি। প্রত্যেকেই স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করব। এই সাফ কথার আলোচনা শুরু হবে। তবে শুরুতেই একটু আমি রাজনৈতিক নেতৃত্ব এই মুহূর্তে বিজেপির থেকে রয়েছেন বিপিন দেববর্মা, আমি একটু বিপিনদার কাছেই যাব। বিপিনদা, এডিসির ভোট শেষ হয়ে গেছে, এবার হচ্ছে ভিলেজ কাউন্সিল, এবং এই ভিলেজ কাউন্সিলকে সামনে রেখে বা লক্ষ্য রেখে কতটা প্রস্তুতি নিয়েছেন, শুরু করেছেন আপনারা? কারণ এডিসির ফলাফল আমরা দেখেছি, সেক্ষেত্রে বিজেপির ভরাডুবি বা ধরাশয়ী বলা যায়। আগামী দিনে ভিলেজ কাউন্সিলকে নিয়ে কতটা প্রস্তুতি রয়েছে? দেখুন, আমরা গত সদ্য সমাপ্ত আমাদের স্বশাসিত জেলা পরিষদের যে নির্বাচন, যাই রায় হয়েছে, আমরা জনগণের সিদ্ধান্তকে মাথা পেতে নেই এবং এই জনাদেশে মানুষ যাকে জন আশীর্বাদ করেন তারাই সরকারে বসেছেন এবং আমরাও জনগণের সিদ্ধান্তকে মাথা পেতে নিয়েই আমরা ধন্যবাদ জানাই যারাই আমাদেরকে ভোট দিয়েছেন এবং বিজেপির প্রতি যতজনের মানুষের ভালোবাসা ছিল সবাইকে আমি ধন্যবাদ জানাই। তো বিশেষ করে আজকের যে টক শো নিউজ লাইভ হাউস ফ্যামিলিকে আমার তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন। আমরা সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনের পরে প্রায় প্রত্যেকটি জায়গার মধ্যে আমাদের নির্বাচনের ফলাফল নিয়ে কি কি হয়েছে এবং কেন রেজাল্ট এরকম হয়েছে এটা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের পর্যালোচনা সব কেন্দ্রেই হয়েছে এবং আমাদের সরকার এত হারে কাজ করার ফলেও আমাদের এই রেজাল্ট যে ফলাফল নিয়ে আমরা বৈঠক করি। তো তার মধ্যে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারলাম, যেটা বিভিন্ন আলোচনার ফলে সেন্টিমেন্ট এবং আবেগ নিয়ে যেভাবে সেখানে রাজনৈতিক পরিচর্যা হয়েছে, তো মানুষ বিবেক এবং সেন্টিমেন্ট নিয়ে এই জায়গা একটা বিষয় বলুন, আপনাদের যে এই ফলাফল সেটা আপনারা জানেন, অবগত রয়েছেন, এবং তার জন্য আগামী দিনে আপনারা বলছেন যে ভালো ফলাফলের আশা রাখছেন, সেখান থেকে শিক্ষা নেবেন। কিন্তু কেন এই জায়গাতে আমার প্রশ্ন, যে কেন এরকম ফলাফলটা হলো? পাহাড়ে আজকে মানুষজন যে ভোট আমরা দেখলাম, সেখানে তিপ্রামথাকে হিউজ ভোট দিল বিজেপির, সেই জায়গায় এতটা খারাপ অবস্থা হলো কেন? কোথাও গিয়ে কি সংগঠনের দুর্বলতা তৃণমূল স্তরে? না, সংগঠনের দুর্বলতা নয়, কারণ এবারের যে নির্বাচন, এই নির্বাচন টোটালি আপনারা যদি দেখেন যে বিজেপি এবং আদার্স পার্টি, বিজেপি আর মাথার সেই বিষয় নাই, বিজেপি বেসিস আদার্স পার্টি, সেখানে যারা বিজেপির বিরুদ্ধে যারা আছে তারা সবাই একত্রিত হয়ে, আমরা এরকম বহু উদাহরণ দিতে পারি। তো বিজেপির সাংগঠনিকভাবে হোক এবং প্রশাসনিকভাবে হোক, সব জায়গার মধ্যে আমাদের সরকার যেভাবে মানুষের জন্য কাজ করেছেন তাতে কোনো দ্বিধাবোধ নেই যে বলার যে সরকার কাজ করেনি। সরকার প্রত্যেকটা গ্রামের মধ্যে, প্রত্যেকটা জায়গায় সরকারের এবং রাজ্য সরকারের এবং ভারত সরকারের যা যা প্রকল্প এবং যা যা ডেভেলপমেন্ট সেটা পৌঁছে দিয়েছে। কিন্তু বিশেষ করে আমাদের জনজাতি, আমিও একজন জনজাতি, এজ এ তিপ্রাসা হিসেবে আমাদের এবার যেটাই আমরা এই নির্বাচনের ফলাফলের পরে আমাদের যেটা পর্যালোচনা, এই পর্যালোচনার মধ্যেই বিশেষ করে উঠে এসেছেন এখানে যে এবার নির্বাচন বিশেষ করে সেন্টিমেন্ট এবং আবেগ নিয়ে, যে পলিসি নিয়ে এখন যারা বর্তমানে এডিসির মধ্যে ক্ষমতায় ফিরে বসেছেন, এই সেন্টিমেন্ট আবেগ নিয়ে ওনারা এবারের যে নির্বাচন, এই নির্বাচনটাকে ওনারা গিয়েছেন। তো
আমাদের সাংগঠনিকভাবে প্রশাসনিকভাবে সব জায়গার মধ্যে প্রস্তুতি নিয়ে এবং মানুষের যে বিশ্বাস এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা ভারতীয় জনতা পার্টির প্রতি, সেটা আমরা পুরো বিশ্বাস ছিল। বেশ, আমি কিন্তু এই একটু জায়গার মধ্যে ভূপালদার কাছে যাব। বেশ, আমি থামাবো বিপিনদা। ভূপালদা, এই যে বিপিনদা যে কথা বলছেন, যে সেন্টিমেন্টের উপর কোথাও গিয়ে এবারে নির্বাচন বা ভোটটা হয়েছে, তার জন্য তাদের এই ফলাফল, এবং আগামী দিনে তারা শিক্ষা নেবেন সেখান থেকে। তুমি গ্রাউন্ড জিরোতে রিপোর্ট করেছো, তুমি প্রতিটা মুহূর্তের খবর তুলে ধরেছো, তোমার কি মনে হয় আগামী দিনে ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে, টার্গেট রয়েছে, তার আগের এই ফলাফল কোথাও গিয়ে কি বিজেপিকে চাপে রাখবে? দেখো, এখানে আমার গোড়াতেই একটা প্রশ্ন রয়েছে বিপিন বাবুর কাছে, যে আহ, তিনি যে বলছেন যে বিজেপি ভার্সেস আদার পার্টি। এখন প্রশ্ন হচ্ছে যে আদার পার্টি বলতে তিনি তিপ্রামথার কথাই উল্লেখ করছেন নিঃসন্দেহে, কারণ তিপ্রামথাই সেখানে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী ছিল। এখন প্রশ্ন হচ্ছে এই বিজেপি কেন তিপ্রামথার সঙ্গে সংসারটা করতে পারলো না? কারণ বিজেপি এবং তিপ্রামথা ত্রিপুরায় শাসক শিবিরে রয়েছে, বিজেপি এবং তিপ্রামথা দিল্লিতেও তাদের ওঠা বসা রয়েছে, মুখ্যমন্ত্রীদের সঙ্গেও বহুবার আলোচনা ইত্যাদি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন বিজেপিকে তিপ্রামথার বিরুদ্ধে গিয়ে এডিসি এলাকায় লড়াই করতে হলো? যেহেতু বড় শরিক বিজেপি, সেই জায়গায় ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে আমরা দেখেছি অন্যান্য স্টেটে শিবসেনা বলো, আবার বিহারের যদি বলি জেডিইউর সঙ্গে কথা বলো, সেখানে কিন্তু ভালোই সংসার করেছে এবং এনডিএ তাদের জোট ধর্ম বজায় রাখতে বিজেপি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন প্রশ্ন হচ্ছে এই, যে ত্রিপুরার পাহাড়ের ক্ষেত্রে কোথায় হোঁচট খেলো যে বিজেপি তার শরিকের সঙ্গে ভালো সম্পর্ক এডিসি নির্বাচনে গড়তে পারল না। এবং এই বিভেদ যদি ভিলেজ কমিটি নির্বাচনেও থাকে, এই কদিনের মধ্যে বিজেপি যে খুব একটা যে ওভারকাম করতে পারবে, তুমি যেমনটা বলছিলে গ্রাউন্ড জিরো থেকে বলতে, সেই গ্রাউন্ড জিরো কিন্তু এইরকমটা বলছে না। কারণ নিঃসন্দেহে এটা তিপ্রামথা পরিচালিত যে ভিলেজ এডিসি প্রশাসন, তাদের এটা সেকেন্ড টেনিউরের হানিমুন পিরিয়ড যদি বলে, সেই পিরিয়ডে মানুষ বিচারই করবে না যে এই প্রশাসন ভালো কাজ করছে বা করছে না। এই ক্ষেত্রে তোমাকে একটু বলে রাখি যে তিপ্রামথা কিন্তু সেইখানে সিইএম পরিবর্তন করেছে, এক্সিকিউটিভ মেম্বার কাউকে রিপিট করেনি। অর্থাৎ গোটা প্রশাসনিক যে স্ট্রাকচারটা রয়েছে সেটা একেবারেই নতুন, তাই বিচার করার মতো সময় কিন্তু এখনো আসেনি। তো এই অবস্থায় বিজেপি বড় শরিক হিসাবে আগামী দিনে কি করবে, বা তিপ্রামথার সঙ্গে বিজেপির যে সম্পর্কে খাটোমাটো ব্যাপার রয়েছে সেটা কি কাটবে কিনা, সেই প্রশ্নটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এবং আজকের দিনেও এটা একই রকম ভাবে অবস্থায় রয়েছে। বেশ, আমি আমি একটু রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ চক্রবর্তী জুড়ে গেছেন। বিশ্বজিৎ দা, আমাদের আমরা পূর্ববর্তী বক্তাদের যে বক্তব্য সামনে এলো বা যে কথাগুলো শুনছি, সেক্ষেত্রে পলিটিক্যাল যদি বলি সংসার বা রাজনৈতিকভাবে সংসার কেন করতে পারছে না, যেটা ভূপালদা তুলে ধরছিল, কি মনে হয় কোথায় এই গলদটা রয়েছে? অ্যাকচুয়ালি পুরোটা বিষয় এটা স্ট্র্যাটেজির পার্টও হতে পারে। একটা বিষয় হচ্ছে কি, কোনো ন্যাশনালিস্ট পার্টি ত্রিপুরাতে এর আগে ধরুন কংগ্রেস বলুন, জনজাতি এলাকাতে নিজস্ব কোনো সেরকম সেট আপ ওদের ছিল না, ওরা ডিপেন্ডেন্ট হয়েছিল। এবং ত্রিপুরাতেও আমরা দেখেছি বিজেপি যখন এলো 2018-এ, তখন ইলেকশনেও কিন্তু ওরা কিছুটা ডিপেন্ডেন্ট ছিল, অ্যালাইনমেন্টে ছিল। তারপরে আমরা দেখলাম বিজেপি যেটা নিয়েছে স্ট্র্যাটেজি, যে ওরা ইন্ডিপেন্ডেন্টলি ইয়ে করছে, মানে পার্টিসিপেট করছে। পার্টিসিপেট করতে গিয়ে এখানে দেখার ব্যাপার, আপনি যে প্রসঙ্গটা তুললেন সেটা মোস্ট ভাইটাল মনে হয়েছে আমার কাছে, যে এখানে যে অর্গানাইজেশনাল যে প্রিপেয়ারনেস, অর্গানাইজেশনাল যে কোহেশন, অর্গানাইজেশনাল যে অ্যাপ্রোচ, ওইভাবে কতটা বিজেপি তৈরি করতে পেরেছে জনজাতি এলাকায় বিশেষ করে। এবং শুধু জনজাতি না, ইস্যুটা পুরোটা আপনি বলতে পারেন পুরো ত্রিপুরা রাজ্যেই, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে দেখেছি কিভাবে আগে থেকে সাংগঠনিকভাবে একদম গ্রাসরুট লেভেলে কিভাবে আপনার জেনারেল মাসকে, যে সনাতন ধর্মের কিভাবে কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, কিভাবে কি প্রবলেম তৈরি হচ্ছে, ওদের ফিউচার কতটা আতঙ্কিত হওয়ার বিষয় আছে, এই জিনিসগুলো নিয়ে খুব সুন্দরভাবে গ্রাউন্ড ওয়ার্ক হয়েছে, যেটা রেজাল্টে কনভার্ট হয়েছে। এটা সেই রকম কোনো ইনিশিয়েটিভ ত্রিপুরাতে
আমার অন্তত চোখে পড়েনি। এবং এটা যিনি বিজেপির মুখপাত্র যেটা বলছেন এটা ইমোশনালি মানে আপনার এই যে আমাদের মথা নেতৃত্ব এটাকে ক্যাপিটালাইজ করেছেন খুব সুন্দরভাবে। আমি এখানে পুরো ক্রেডিট দেব তীব্রামতা সুপ্রিমো। উনি খুব স্ট্র্যাটেজিক্যালি উনি কিন্তু ইলেকশনটা লড়েছেন। কিরকম লড়েছেন দেখুন, উনি এবারের ইলেকশনটাকে কখনো বলেননি যে এটা বিজেপি ভার্সেস তীব্রামথার ইলেকশন। উনি এটাকে বলছেন যে ডক্টর মানিক সাহা ভার্সেস All ইলেকশন, others। এভাবে কিন্তু এটা কিন্তু একটা ইয়ে করতে চাইছেন। এবং উনি আবার বিপ্লব দেবের প্রশংসাও করছেন একদিকে। হ্যাঁ, মানে কি উনি বিজেপির ভিতরে দুটো ডিভিশন তৈরি করতে চাইছেন এবং জনজাতি অংশের একটা অংশের মানুষ যারা হয়তো বিপ্লব দেবকে পছন্দ করে ওরা ভাববে যে আরে উনি তো হয়তো নতুন আমাদের মুখ্যমন্ত্রী সেভাবে জনজাতির জন্য করেন না। সামহাও উনি কনভিন্স করতে পেরেছেন ওনাদের। এবং এই ফাইটে আমি বলবো তীব্রামথা সুপ্রিমো অসম্ভব স্কিলফুলি ইলেকশনটাকে উনি ম্যানেজ করতে পেরেছেন এবং ওনার যথেষ্ট প্রিপেয়ারনেস ছিল। মানে কোথাও গিয়ে বিজেপির এই টুকরো টুকরো ভুল এবং অন্যদিকে সেই জায়গাতে প্রদ্যুৎ কিশোর দেববর্মার একেবারে পরিপক্ক একটা পরিকল্পনা, সেটাই তাদেরকে এনে দিল এই সিট এতগুলো, এই সিটগুলো এনে দিয়েছে আর কি। আমি একটু বিপিনদার মতামত চাইবো পাল্টা। বিপিনদা, আওয়াজটা ঠিকভাবে আসেনি ওনার যে বিষয়টা একটু যদি আপনি এক্সপ্লেন করে দেন। ভূপালদা যদি একটু এক্সপ্লেন করে দাও পুরো বিষয়টা। হ্যাঁ, না আমি যেটা বলার চেষ্টা করেছেন বিশ্বজিৎ বাবু যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন খুব সুচতুরভাবে রাজনৈতিক ময়দানে তারা লড়াই করেছেন। গোটা বিজেপির শত্রু কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন বা তীব্রামথা দল হয়নি। তারা সিলেক্টিভলি, যেমন বিভিন্ন জনসভায় তিনি বলেছেন যে এবারকার লড়াই ডক্টর মানিক সাহা ভার্সেস বুবাগ্রা, বিজেপি ভার্সেস তীব্রামথা, এটা কিন্তু কখনোই তিনি বিভিন্ন জায়গায় মঞ্চে দেখেছি বলেননি। শুধু তাই নয়, তিনি কিন্তু আসামে যে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান গেছে, বিজেপির যেখানে নেতা মন্ত্রীরা ছিল, এনডিএ যেখানে শরিক দলের নেতারা ছিল, মন্ত্রীরা ছিল, সেখানেও প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে দেখা গেছে। অর্থাৎ গোটা বিজেপির সঙ্গে তিনি কিন্তু দূরত্ব তৈরি করছেন না। তিনি বিজেপির এক দুজন বারবারই বলার চেষ্টা করেছেন, সেখানে মূল শত্রুতা বা মূল রাজনৈতিক বৈরিতা যদি বলি মূলত মুখ্যমন্ত্রী মানিক সাহার বিরুদ্ধে, এটাই বলেছেন বারবার। আমি এটাই বিপিনদার কাছে জানবো। বিপিনদা, মুদ্রা কথা হচ্ছে যে বিজেপির কোথাও গিয়ে একটা পরিকল্পনা, সেখানে একটা দুর্বলতা ছিল এবং সেই দিকে উল্টো দিকে এক প্রকার বলা যায় যে তীব্রামথা বা বুবাগ্রা সেই জায়গায় বাজিমাত করেছে। ঠিক তার পাশাপাশি ডক্টর মানিক সাহা ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তার সাথে দূরত্ব, বিজেপির মধ্যে ভাঙন, এই সমস্ত পয়েন্টগুলো আজকে উঠে আসছে আপনাদের বা এডিসিতে ধরাশয়ী হওয়ার কারণ হিসাবে। দেখুন, উনি একজন পলিটিশিয়ান হিসেবে ওনার বক্তব্য, ওনার স্পিচ উনি ঠিক করেছেন। বিজেপি কোনো সময় কাউকে ব্যক্তিগতভাবে শত্রু বলেনি। মাঠে ময়দানে সেটা প্রতিদ্বন্দ্বী হবে, রাজনৈতিক জগতে সেটা একে অপরের উপরে ভাষণ চলবে, কিন্তু উনি যেভাবে স্পেসিফিক, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর যেভাবে উনি ভাষণ রেখেছেন, পুরো এখানে উনি চেষ্টা করেছেন কিভাবে কমিউনাল ইস্যু করে এই জায়গার মধ্যে একটা সেন্টিমেন্ট এবং আবেগ, উনিও জানেন ওনার যে মাঠে ময়দানের অস্তিত্ব, কারণ মানুষ যেভাবে জনজোয়ারের মতন ভেঙে বিজেপি যোগদান করেছেন এবং বিজেপিতে প্রচুর লোক এসেছেন, তার মধ্যে উনি হতাশা হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে উনি বারবার ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। মুখ্যমন্ত্রী তো সবারই মুখ্যমন্ত্রী হয়, সে কোনো জনজাতি বা কোনো বাঙালি বলে কোনো কিছু নেই। উনি একটা সাংবিধানিক পোস্টে, উনি সবার জন্য। তো এই জায়গার মধ্যে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে যেভাবে উনি জাতিগতভাবে উনি ওই জায়গার মধ্যে রাজনৈতিকভাবে যেভাবে উনি আক্রমণ করেছেন, প্রত্যেকটা জায়গার মধ্যে উনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না রেখে ব্যক্তিগতভাবে উনি কোথাও, এই ভাষণটা শুধু এই ইলেকশনের আগে নয়, বহু আগে উনাদের দলের নেতারা বিজেপিকে বারবার ব্যক্তিগত না করেও বারবার বরাবর ওনারা বিজেপিকে অনেক সময় অনেক রকম ভাবে ওনারা কটাক্ষ করেছেন। কোন সময় রাজ্যের মুখ্যমন্ত্রীকে বললো, কোন সময় আমাদের গৃহমন্ত্রীকে প্রচুর জায়গায় যে অনেক রকম ভাবে ওনারা ভাষা প্রয়োগ করেছেন।
তো মুখ্যমন্ত্রী তো একটা রাজনৈতিক ভাষণ উনি দিয়েছেন, এই জায়গার মধ্যে তো কোনো কারোর ব্যক্তিগতভাবে আক্রমণ তো করা হয়নি, কিন্তু উনি ডাইরেক্টলি নাম ধরে ধরে, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে নাম ধরে ধরে এই জায়গার মধ্যে জাতি জনজাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে যে মুখ্যমন্ত্রী নাকি বাঙালির মুখ্যমন্ত্রী বানিয়ে এরকম ভাবে কটাক্ষ করেছেন বরাবর। আমি এর পাল্টা নিব, যদিও আর কিছুক্ষণের মধ্যে ডেভিড দা জুড়ে যাবেন। বিভিন্ন আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে এডিসির তো ভোট শেষ হয়ে গেল, এরপরে যে ভিসি আসছে, ভিলেজ কাউন্সিল আসছে, সেখানে কি আপনারা এককভাবেই লড়বেন না সেখানে কোনো রকম জোট গড়বেন? সেটা তো দলীয় সিদ্ধান্ত হবে, কি হবে না হবে। তো আমরা তরফ থেকে যতটুকু আমরা এই নির্বাচনের ফলাফলের পরে যেখানে যে রকম ভাবে আমাদের পরিবেশ সেটা ঠিক করার জন্য আমরা মাঠে এখনো কাজ করে যাচ্ছি। তারপরে যেহেতু সামনে আমাদের বিসি নির্বাচন, এই বিসি নির্বাচনের জন্যও আমরা বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রদেশ সভাপতি এবং আমাদের যারা অন্যান্য যারা নেতৃত্বরা সবাই ওনারা নিজ নিজ মন্ডলে নিজ নিজ বিধানসভায় ওনারা সবাই একটা চর্চার মধ্যে আলোচনা এবং কিভাবে আগামী বিসি ইলেকশনে আমরা কন্টেস্ট করুম, কিভাবে আমাদের কৌশল গত এডিসি নির্বাচনের মানে এই যে এডিসি নির্বাচনের ফলাফলকে সামনে রেখেই আমাদের ওইখান থেকে কোন কোন জায়গায় ভুল ত্রুটি হয়েছেন এবং সেটার একটা অভিজ্ঞতা নিয়ে আমরা এখন নতুন ভাবে মাঠে আমরা কাজ অলরেডি করে যাচ্ছি। যখন আমাদের পার্টি যা সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই আমরা মাথা পেতে নেব, আমরা কাজ করব। তো আমরা তরফ থেকে যে রকমই হোক যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি এবং মানুষের বিশ্বাস যাতে আমরা আবার অর্জন করতে পারি, তার জন্য আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং করে যাব। আগামী যখনই মানুষ আমাদেরকে সুযোগ দেওয়া হবে কাজ করার জন্য আমরা অবশ্যই কাজ করব, না দিলেও আমরা মানুষের জন্য আমাদের যে দায়বদ্ধ থাকবে, যে দায়িত্ব থাকবে আমরা সেটা অক্ষরে আমরা পালন করে যাব। বেশ, এই মুহূর্তে ডেভিড মোরাসিং জুড়ে গেছে আমার সাথে, এমডিসি ত্রিপুরা। ডেভিড দা, স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচনা অনেকক্ষণ ধরেই চলছে, শুরু হয়ে গেছে। এবার যেহেতু এডিসির পর ভিলেজ কাউন্সিল, তাই সে নিয়ে রয়েছে আমাদের আলোচনা। তবে প্রথমে এই যে এডিসি নির্বাচনে আপনাদের হিউজ জয়, মানুষের ম্যান্ডেট যেভাবে আপনাদের দিকে গেছে, ভিসি ইলেকশনে কি মনে হচ্ছে ভিলেজ কাউন্সিলেও কি বা সেই জায়গা ধরে রাখতে পারবেন? না, এখানে ভিলেজ কাউন্সিল নির্বাচন 110% শুধু ত্রিপুরামথাই জয়ী হবে। কারণ এডিসি নির্বাচনের আগেও অনেকেই অনেক কথা বলেছিল, 28 আমরা সবকিছু করে দিচ্ছি, এটা হবে না ওটা হবে, অনেক কিছুই বলেছিল। কিন্তু গ্রাউন্ড এখনো ত্রিপুরা ছাড়া এডিসি এলাকার জনগণ মহারাজার উপর বিশ্বাস রাখে, সেটাই প্রমাণ করেছে গত এডিসি নির্বাচন। এবং সেটা অবশ্যই সেটার পুনরাবৃত্তি নয়, আরো জোর কদমে এবং আরো বেশি ভাবে আরো আমাদের ভোট ব্যাংক আরো বাড়বে বরঞ্চ এই ভিলেজ কাউন্সিল নির্বাচনে। তবে একটাই আক্ষেপ থাকবে, আমার মনে হয় ভিলেজ কাউন্সিল নির্বাচনে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না। অনেক সিটে তো মানে সেখানে আপনারা এককভাবেই লড়বেন, জিতে যাবে। হ্যাঁ, মানে ভিলেজ কাউন্সিলেও আপনারা এককভাবেই লড়বেন না কোন রকমের জোটে আসবেন? কার সঙ্গে জোট করব? আর তো কোনো দলই নেই। কেন, আপনাদের বড় শরিক তার সাথে বিজেপি? না, ওনারা তো 28 দাবি করছেন, 28 জিতার ক্ষমতা রাখেন, তাহলে লড়ুক ওনারা তো বলে দিয়েছেন একক লড়বে। আমি একটু এর উত্তর দেবো, আমি একটু ফুল স্ক্রিন করতে বলবো, যেখানে বাকিরাও বা অনেকেই রয়েছেন। আমি একটু এর পাল্টা চাইবো। এই মুহূর্তে রয়েছেন আমার সাথে বিপিন দা রয়েছে। বিপিন দা, আপনারা 28 দাবি করছেন, ডেভিড দা বলছেন যে কাদের সাথে জোট করবেন, অথচ আপনারা দুজনেই জোটে রয়েছেন সমতলে। রাজনৈতিক একটা এজেন্ডা যখন আমরা সেট করি, সে যে কোনো দলই হোক, ওনারাও তো অনেক কিছু 5 বছরের সরকারে ছিলেন, কি কাজ করছেন জনগণ সেটা এটা জনগণই বিচার করবে আগামী দিনে। ভালো কথা, ওনারা 5 বছরে কোনো কিছু না করেও জনগণ ওনাদেরকে আশীর্বাদ করেছেন, ভালো কথা। তো সেটা আগামী দিনে বলা হবে। 28 যে মুদ্রা, একটা নির্বাচনী প্রচার সবসময় যে কোনো দলের একটা থাকে, কারণ একটা যে কোনো দলের যদি নিজের পলিসি নিজের মুদ্রা যদি স্ট্রং করতে হয় ফিল্ড গ্রাউন্ডে, তখন আমাদের কার্যকর্তাদের জন্য আমরা একটা সেখানে পলিসি নির্ধারণ করতে হয়। 28 যে আমাদের বক্তব্য বা আমরা যেটা নির্বাচনে বলি, অনেক দলই তো এরকম বলে থাকি, অনেক
রাজনৈতিকগতভাবে অনেকেই ভাষণ দিয়েছেন, অনেকেই বড় বড় কথা বলেছেন, বাস্তবে তার সঙ্গে কতটুকু মিল আছে সেটা তো ত্রিপুরা জনগণ বলতে পারবে না। তো সেন্টিমেন্ট, আবেগ নিয়ে হয়তোবা আপনি একবার দুবার মানুষকে বিভ্রান্ত করতে পারেন, কিন্তু মানুষ যখন জেগে যাবে তো এই বিভ্রান্ত থেকে অটোমেটিক ওনারাই আবার রায় দিবে এটার জন্য। আমি একটু ভূপালদার প্রতিক্রিয়া চাইবো। ভূপালদা। না, একদম একেবারেই এটা নিয়ে তারা তাদের তো রাজনৈতিক লড়াই রয়েছে ত্রিপুরামথা এবং বিজেপির মধ্যে, কিন্তু আমার প্রশ্ন উভয় রাজনৈতিক দলের কাছেই, বিশেষ করে এখন যেটা ডেভিড মুরাসিংহ বলছিলেন যে কার সঙ্গে তারা জোট করবে, তাহলে ত্রিপুরা সরকারই কেন তারা জোটে রয়েছে? সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা যে এই জোটে একদিকে ত্রিপুরা সরকারের জোট রয়েছে, আবার অন্যদিকে বলছে পাহাড়ে জোট হবে না। উভয় দলই কিন্তু এক্ষেত্রে সমানভাবে দায়ী, কারণ বিজেপি এবং ত্রিপুরামথা উভয়ে সহমতে নেই বলেই জোটটা কিন্তু এডিসি এলাকাতে হচ্ছে না। তার প্রশ্ন হচ্ছে এই যে ত্রিপুরা সরকারে তাহলে জোটটা কেন রয়েছে? তাহলে কি মানুষকে কোথাও না কোথাও কনফিউশনে রাখা হচ্ছে না? মানুষ আর কি এই বুঝতে যে পারছে মতের অমিল, যে সেটা তো আজকের এই ত্রিপুরামথা শো এবং থেকে বিজেপির উঠে আসছে। সম্পর্ক একেবারেই, এবং মানুষ কি সেটা বুঝতে পারছে যে ত্রিপুরামথার সঙ্গে মানে বিজেপির সম্পর্ক কেমন রয়েছে? তারা কি আদৌ বন্ধু নাকি শত্রু রাজনৈতিকভাবে? নিঃসন্দেহে সে, এবং এই ইস্যুটাকে সিপিআইএম এবং কংগ্রেস কিন্তু বারবার তোলার চেষ্টাও করেছে যে বিজেপি এবং ত্রিপুরামথার মধ্যে যে এই বাইরের এক প্রকার রাজনৈতিক শত্রুতা, এটা কার্যত মঞ্চে দেখানো, এটা নাটক, পেছনে তাদের মধ্যে সম্পর্ক ভালো রয়েছে। এর বিরুদ্ধে বিজেপি এবং ত্রিপুরামথা উভয়ই বারবার কথা বললেও তারা কিন্তু তাদের অবস্থানে কিন্তু সেটা স্পষ্ট করছেন না, কারণ মূল প্রশ্ন হচ্ছে এই, কোথাও জোট থাকবে না, এটা কি ধরনের রাজনৈতিক অবস্থান? এই বিজেপি কিন্তু গত নির্বাচনের আগেও, মানে 2018 সালের বিধানসভা নির্বাচনের আগেও বারবার বলেছে যে কংগ্রেস সিপিএম এর সঙ্গে দিল্লিতে দোস্তি করে, ত্রিপুরায় কুস্তি করে। যদি কংগ্রেস এবং সিপিআইএম পর্দার আড়ালে থেকে এটা করেও থাকে, বিজেপি এবং ত্রিপুরামথা তো প্রকাশ্যে করছে ত্রিপুরায় দোস্তি, অর্থাৎ ত্রিপুরা রাজ্য সরকারের দোস্তি, আবার এডিসিতে কুস্তি। এটা কি ধরনের রাজনীতি? এটা আমি নিয়ে এই মূল প্রসঙ্গেই প্রশ্ন যাব ত্রিপুরার একটু বিভিন্ন বিশ্বজিৎদার কাছে। প্রান্তে, যেটা স্পষ্ট নয় কেন। বিশ্বজিৎদা, ভূপালদা ঠিক যেমনটা বলছে যে এই যে রাজনৈতিকভাবে কোথাও বন্ধুত্ব আবার কোথাও শত্রুতা, যেটা আজকের এই আলোচনা থেকে উঠে আসছে, মানুষ তো এক্ষেত্রে কোথাও গিয়ে কনফিউজড হয়ে যাচ্ছে যে তারা কি চাইছে, রাজনৈতিক দল আদৌ কি চাইছে সেটা তো তারা নিজেরাও নিশ্চয়তা দিয়ে বোঝাতে পারছে না। তাহলে সাধারণ মানুষ ভোট কি দেখে দিতে পারে? মানুষ তো, প্রশ্নটা হচ্ছে কোথায়, সাধারণ মানুষ সহজ সরল, বিশেষ করে জনজাতি এলাকা সহজ সরল মানুষ, ওরা অতটা রাজনৈতিকভাবে অতটা সচেতন থাকেন না। বিশেষ করে একটা বড় অংশের মানুষ, একটা ক্ষুদ্র অংশ আছে যারা মানে এই পলিটিক্সটা করছে বা পলিটিক্সের প্রথম সারিতে থাকছেন, ওনারা সব জেনে বুঝেই করছেন। কিন্তু সাধারণ যে যারা 80 to 90% যারা মানে আপনার গ্রামে থাকেন, বিশেষ করে পাহাড়ি এলাকায় থাকছেন, ওনারা ডিপ্রাইভড, এবং ওনাদের নিয়েই পলিটিক্সটা করছে, সবাই করতে চাইছে কোনো একটা ইস্যু নিয়ে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, জনজাতির আমরা যদি দেখি টোটালি, ধরুন না, আমাদের এডিসিও তো হলো অনেক বছর হয়ে গেল, 45 ইয়ার্স প্রায়। তো এটাতে কতটা উন্নতি হয়েছে জনজাতি এলাকার? কেন হয়নি উন্নতিটা? এটা তো এডিসিতে রয়ে গেছে, এটা একটা ইস্যু যেমন আছে। আবার আরেকটা ইস্যু আছে, বিশ্বজিৎ, বারবার এডিসির এলাকা অনুন্নয়ন তো রয়েছে, তার সাথে তাদের এডিসি অ্যাকর্ড থেকে শুরু করে জনজাতিদের যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি থেকে শুরু করে এরকম নানান রকমের দিক বিভিন্ন ইলেকশন আসলেই উঠে এসেছে। এগুলো কি সবটাই আইওয়াশ? ওইটাই কিছু না কিছু একটা ইস্যু নিয়ে। আসলে ব্যাপারটাতে একটা বড় অংশের মানে জনজাতির নেতৃত্ব, এটা নিয়ে ওনাদের অনেকেই অ্যানালাইসিস করলে দেখা যাবে অনেকে এটার একটা সুযোগ সুবিধা ভোগ করছেন এটা নিয়ে। আবার কিছু অনেস্ট নেতৃত্ব আছেন। বরাবর আমরা যদি গত 40-45 বছরের হিস্ট্রি দেখি আর কি আমরা, তো ওইটা একটা কারণ হতে পারে এটার। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে মানে ওরা যেহেতু সহজ সরল, ওদের নিয়েই পলিটিক্সটা বেশি সবাই করতে চায়। হ্যাঁ, মানে মুখ্য আমার এপিল থাকবে সবার কাছে যে আপনারা জনজাতির ওভারঅল উন্নয়নের দিকটাই চিন্তা করুন। আপনারা উন্নয়নের জন্য অত কিছু দরকার হয় না, মানে উন্নয়নের জন্য দরকার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর ফান্ড দিচ্ছে, আমরা এটাকে যাতে তাদের হাতে পৌঁছে দিই, এই জায়গাটাতে
এনশিওর করা, হুম, করাপশন বন্ধ করা, হুম। যাতে প্রপার জায়গাতে যায়। এবার যে বিজি ইলেকশন হয়, এই যে যেমন আমাদের না পশ্চিমবঙ্গ দেখেছি, আমাদের স্টেটও আগে দেখেছি, হ্যাঁ, যেখানে কি বিসি ইলেকশন গুলোতে অনেক সময় উইদাউট আনঅপোজড আপনার জিতে কেন যায় ওরা? ওই টাকাটা কিছুটা শেয়ারিং নিতে চায় যারা মেম্বার টেম্বার হয়ে বিভিন্ন রকম ভাবে। যদিও এখন আপনার ডিজিটাইজেশনের কারণে কমে আসছে জিনিসগুলো, হুম, হ্যাঁ। এবং আমার মনে হয় কি এবার ইডিসি ইলেকশনের কিন্তু আরেকটা রেজাল্টের একটা বিশেষত্ব আছে এখানে। বিশেষত্বটা এটা, আমি বলছি যে এক দল যে নিয়ে যাবে পুরো সুইপ করে এরকম হওয়ার চান্স কম, যদি না এটা ঠিকভাবে ইলেকশন হতে দেওয়া হয় তাহলে বলছি আর কি। কেননা আপনি দেখুন 15টা 15 আর টোটাল এডিসি ইলেকশনের 50% সিট এটা ওয়ান সাইডেড হয়ে গেছে একদম পুরো, ধরেন 80-20। হুম, হুম। আর বাকিগুলোতে আপনার 60-40, 40-50-50 এরকম আছে। তো 50-50 এটা তো ভিসিএল ইলেকশন, তো ছোট 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 গ্রামের ইলেকশন হবে। হুম। তো সেই জায়গাতে নিশ্চয়ই অনেকগুলো সিট বিজেপিও পাওয়ার কথা হিসাব মতো। এডিসি ইলেকশনের রেজাল্ট কিন্তু তাই বলছে এটাতে। এখন যদি বলে যে না আমরা ক্ষমতায় আছি সব ইয়ে করে নেব, জোর করে নেব, সেটা আলাদা ইস্যু। আমি বলছি যদি ফেয়ার ইলেকশন অ্যালাউ করা হয় সেক্ষেত্রে বলছি আর কি। বেশ, এখন ফ্রি এন্ড ওই ফেয়ার যে ইলেকশন হলে সেক্ষেত্রে অনেক কিছুরই সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে, জনজাতিদের আবেগকে নিয়ে বারবার রাজনীতি চলছে। আর এর আগেও এডিসিতে আমরা বারবার প্রশ্ন তুলেছি যে উন্নয়ন কেন হয়নি, উন্নয়ন কেন হয়নি, তখন বারবারই ফান্ড ইনক্রিজ করেনি বলে উন্নয়ন হয়নি, এই বিষয়গুলো সামনে এসেছে। এবার কি হবে, ভবিষ্যতে কি হতে পারে বা কি হতে চলেছে, আমি আসবো এই প্রসঙ্গে, আলোচনায় ফিরবো। তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, আমি আবারও চলে যাব আলোচনাতে। আমি একটু ডেভিড দেদার কাছে যাব। ডেভিড দা, পাহাড়ে আপনারা এডিসিতে যে ক্ষমতায় আসলেন এবং এর পরবর্তীতে লক্ষ্য কি হবে, যে কথা বা যে প্রসঙ্গ উঠে আসছে জনজাতিদেরকে নিয়ে বারবার রাজনীতি করা হয়েছে, বারবার আবেগকে হাতিয়ার করা হয়েছে, আগামী দিনে প্রকৃত অর্থে জনজাতি উন্নয়নের জন্য কি পরিকল্পনা থাকছে আপনাদের? আমি এখানে স্পষ্ট কয়েকটা কথা বলতে চাই। হুম, এখানে যারা যারা তীব্রামথা বা মহারাজার সম্পর্কে এখানে জনগণের মধ্যে বিভ্রান্ত বা সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করেছেন, ওনাদের সম্পর্কে আমি বলতে চাই সবাই কিন্তু শাক দিয়ে মাছ ঢাকার ওনারা চেষ্টা করছেন, যেটা আজকের এআই এর যুগে এবং ইন্টারনেটের যুগে সেটা সম্ভব নয়। এটা ওনাদের বোঝা দরকার। কারণ দেখুন, সবাই জানে এডিসিতে গত 35টা বছর বামফ্রন্টের শাসনে ওনারা কোথায় ছিল, আজকে ওনারা প্রশ্ন করেন কিন্তু ওনারা কোথায় ছিল ওনাদের মনে নেই। এবং যারা বিপিন বাবুরা হুম, যে আমাদের উপর কিচ্ছু করতে পারেনি বলে বলছেন, ওনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, 2014 থেকে ওনারা বলছেন যে এই করে দেবে ও করে দেবে, কিন্তু এখনো তারা সেটা করেনি কেন? সেটা তো জনগণ ওনাদের কাছে জবাব চাইছে। সেটার মধ্যে ওনারা প্রলেপ দিয়ে, এই কি বলবো, প্রলেপ দিয়ে যদি এখানে শাক দিয়ে বা মাছ ঢাকার যদি চেষ্টা হয় তাহলে তো হবে না। মানে আপনি পরিষ্কারভাবে সবাই বলতে কিন্তু চাইছেন যে বিপিন বাবুরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে এবং তার জন্য জনজাতি শুধু উন্নয়ন থমকে বিপিন আছে। বাবুরা নয়, শুধু বিপিন বাবুরা নয়, সবাই মিলে তিপ্রাসাদেরকে ঠকানোর কাজ করেছে, তিপ্রাসাদেরকে শোষণ করার কাজ করেছে। এবং এখনো আমি বলতে চাই এডিসির বাজেট রাজ্যের বাজেটের মাত্র 2%, রাজ্যের বাজেটের মাত্র 2%। করে দেখ এখন 50% না 30% করে দেখ না, 30% না 20% করে দেখ এখন। বিপিন দা, কেন করতে পারছেন না? এবং বামফ্রন্টরা শুধু কথা বলে, কাজ কিছু করে না। এবং 35 বছর ওনাদের মনে নেই, আজকে এই প্রশ্নগুলি করছেন, 35 বছর ওনাদের মনে নেই কেন পাহাড়ে জল নেই, কেন পাহাড়ে রাস্তা নেই, আমি একটু কেন বিপিন রোজগার দার নেই। সাউন্ড দেওয়ার জন্য অনুরোধ করব। বিপিন দা, আমি এমডিসি বাবুকে বলতে চাই, উনি জনগণের আশীর্বাদ পেয়ে উনি এমডিসি হয়েছেন। ওনার কাজ মানুষের জন্য কাজ করা স্বাভাবিক। তো গত 5 বছরে এডিসিতে কি হয়েছে এবং কে কাকে ঠকাচ্ছে সেটা তো সাধারণ মানুষ জানেই। তো এটা আমার আর কোনো বলার প্রয়োজন নেই।
কে কাকে ঠকাচ্ছেন সেটা মানুষ জানেন, এবং এডিসির মধ্যে কি হারে চাকরি দুর্নীতি হচ্ছেন সেটারও তো একবার স্পষ্ট ক্লারিফিকেশন আপনারা দিবেন সরকারিভাবে। তো মানুষ যেভাবে প্রতিবাদী হয়ে এই যে 120 জন থেকে 200 জনের যে চাকরি নির্বাচন ফলাফলের পরেই যা বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই, তো মানুষ কাকে কে ঠকাচ্ছেন, তিপ্রাসাকে ঠকাচ্ছেন। তো উনি একজন এমডিসি, উনি একজন জনপ্রতিনিধি, আমি সম্মান করি ওনাকে। তো ওনাকে আমি বলবো যে এলাকার মধ্যে যে এডিসির মাধ্যমেই ডেভেলপমেন্ট হলে জনজাতি এলাকা ডেভেলপমেন্ট হবে, ব্লকের মাধ্যমে এডিসির মধ্যে যে কাজ হচ্ছে বা বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের মাধ্যমে যে উন্নয়ন হচ্ছে সেটা কি এডিসির মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে না? কিন্তু এই যে বারবার আর্থিকভাবে যে ইনক্রিজ করার কথা বলা হচ্ছে যে এডিসির উন্নয়নের জন্য, যেটা ডেভিড দা একেবারে পার্টিকুলারলি প্রশ্ন তুললেন যে কেন মাত্র 2%, সেই বিষয়ে কি বলবেন? আগে তো ফাইন্যান্স কমিশন থেকে একবার রিপোর্ট উনি নেন, বাজেট আছে, বাজেটের বই আছে, কোন সময় কত টাকা দেওয়া হয়েছে এডিসি কে সেটা একবার লয়ে বসুক না, উনি একবার স্টাডি করে এটা যদি পুরো টাকা সবার সামনে দেওয়া বলে হয়েই দাও। থাকে তাহলে উন্নয়ন কোথায় ডেভিড দা? উন্নয়ন তো এডিসির মধ্যে তো উন্নয়ন হয়নি, স্মোক হাউস আরে এটা তো ভাই, দুয়ার মধ্যে শুধু স্মোক হাউস হয়ে গেছে। ওনারা এই টাকাগুলো বারবার কই, মিথ্যা কথা কোথায় গেল বলেন। জনগণের টাকা? এই যে মিথ্যা চাকরি কথা ছাড়া কিছু দুর্নীতি, বলেন না। আমি এটারও তো এখনো বলছি কোনো clarification আমি হচ্ছে না। রাজনীতি ছেড়ে তো দেব। এডিসির ওনারা মধ্যে যদি কি শুধু মানুষকে এডিসিতে যে এডিসির মধ্যে টাকা যা ছিল পাঠিয়েছে ওইটার সেটাও যদি তো এখন ওনারা বর্তমানে যে যারা ভাষণে বলেন বাইরে সেটা থেকে যদি এসে কাগজ ওনাদের দেখাতে কাছে পারেন, রেন্ট দিয়ে ওনারা আমি খাচ্ছেন। কোর্টে তো ওনাদের কাকে সাথে ঠকাচ্ছেন? চ্যালেঞ্জ ধরবো, আমার জায়গা সম্পত্তি বিজেপি কে দান করে দেব। ওনারা পারবেন না, আমি আমি চ্যালেঞ্জ নিয়ে রিস্ক নিচ্ছি, উনি পারবেন না, এমডিসি কে বলতে চাই, মাননীয় উনি এমডিসি পারবেন সাহেব, না। আপনি এডিসির আমি তো মধ্যে যে চ্যালেঞ্জ দিচ্ছি। বাইরের লোকদের যে এভাবে রেন্ট দেওয়া হচ্ছে, লিজে দেওয়া হচ্ছে, কি কারণে দেওয়া হচ্ছে, কার স্বার্থে দেওয়া হচ্ছে সেটারও একবার জনগণের কাছে স্পষ্ট হওয়া দরকার। বড় বড় কোম্পানির কাছে কেন বিক্রি করে দেওয়া হচ্ছে? আর জনগণদের আপনারা 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 যেভাবে ঠকাচ্ছেন সেটার প্রমাণ তো এডিসি নির্বাচনে পেয়ে গেছেন। এখন কে কাকে আপনারা ঠকাচ্ছেন 6,500 ওয়েস্ট এর উপর বেঙ্গলে চাকরি, সেটার সেটা কেন রেজাল্ট আবার দেখেছেন, সেই চাকরিটা পশ্চিমবঙ্গে কেন আবার দেখেছেন, এখানে পুনরায় চাকরি sentiment নেওয়ার এবং জন্য আবেগ আপনারা বাধ্য দিয়ে, হয়েছেন, sentiment, আবেগ ক্যান্সেল দিয়ে কেন করতে আপনারা বাধ্য হয়তো হয়েছেন এসেছেন, সেটা ভালো বলুন কথা। না। মানুষ আপনাদেরকে বিশ্বাস করেছেন, গত স্বচ্ছ 5 বছরে কাজ না স্বচ্ছতা, করেও আপনারা হ্যাঁ, এবার মানুষের সমর্থন পেয়েছেন, মানুষের এটা আশীর্বাদ চুরি পেয়েছেন, উপর ভালো সিনা কথা। চুরি হয়ে যাচ্ছে, এভাবে যদি আপনারা ত্রিপুরাসাদেরকে চুরি উপর কাজ সিনা না চুরি করেও হয়ে যদি যাচ্ছে। sentiment, আবেগ নিয়ে যদি কাজ করেন আর বিপিন বাবু আমাদের তো কোনো অসুবিধা নেই। 2018-তে যখন রাজ্য সরকার পরিবর্তন করেছিল তখন ডেভিড মুরা সিং এর অবদান ছিল সরকার পরিবর্তনে, বিপিন 100 বাবুর বার, ছিল না। 100 বার, 100 বিপিন বার। বাবু আপনি আপনাকে তো আমি সিপিএম না করতেন, করিনি। টিএসইউর আপনাকে আমি নেতা না ছিলেন, করিনি, এমডিসি সাহেব, আপনাকে না বিজেপি করিনি। আইপিএফটিদেরকে গত আপনি 5 লাঠি বছরে নিয়ে আপনি কি দৌড়াতেন, কাজ করেছেন? লাঠি নিয়ে কি দৌড়ানি কাজ দিয়েছিলেন করেছেন? এমবিবি কলেজে। তখনই করেছেন? আমরা নরেশ জমাতিয়ার সরকার হাত ধরে ধরে পরিবর্তন তো আপনি- জন্য লড়াই করেছি, বেশ, আপনি আমি করলেন একটু না বাকিদের তখনই। প্রতিক্রিয়া চাইবো, ভূপাল দা এবং বিশ্বজিৎ দা। বিপিন বাবু আপনি তখন বিজেপিতে ছিলেন না, সিপিএম এ টিএসইউর নেতা কিন্তু তোমার, করতেন, লাঠি নিয়ে ভোট দৌড়ানি ADC দিতেন। নির্বাচনের ভাই, অর্থাৎ ভুলে গত যাবেন না এই ADC দিনগুলি। নির্বাচনে কিন্তু এটাই ছিল, বিজেপি তিপ্রামথার দিকে আঙুল তুলেছে, তিপ্রামথা বিজেপির দিকে আঙুল তুলেছে, এবং এটা এখনো পর্যন্ত অব্যাহত চলছে, রয়েছে। এটা এখনো চলছে। এটাই মূল প্রশ্ন যে এডিসির উন্নয়ন আখেরে কেন আটকে আছে। যেমন তিপ্রামথার বক্তব্য হচ্ছে 2023 সালের বিধানসভা নির্বাচনের পরে যে একটা ট্রাইপার্টেড এগ্রিমেন্ট হয়েছিল বা অ্যাকর্ড হয়েছে সেটা কেন বাস্তবায়িত মানে হচ্ছে না, কোথাও গিয়ে ভূপাল সেই দা এই যে ব্যাপারটা দড়ি কেন একটা টানাটানি জায়গায় আটকে রয়েছে। শাসক এবং হ্যাঁ। শরিকের মধ্যে যেভাবে দড়ি টানাটানি চলছে, সেই দড়ি টানাটানির মাঝখানে চিড়ে চ্যাপটা হচ্ছে এডিসির জনগণ। নিঃসন্দেহে, কারণ এডিসির উন্নয়নটাই কিন্তু প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। কারণ যেমনটা ডেভিড মুরা সিংহ বলার চেষ্টা করেছেন যে দীর্ঘ বাম আমলে পাহাড়ের কোনো উন্নয়ন হয়নি, কিন্তু প্রশ্ন হচ্ছে বাম আমলে যেটা হয়েছে সেটা কি গত 5 বছরে কতটা করতে পেরেছেন, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কারণ মৌলিক যে বিষয়গুলো, যে পাহাড়ের মানুষ পানীয় জলের জন্য অনেক দূরে গিয়ে ছড়া থেকে ছড়ার জল পরিশুদ্ধ তো প্রশ্নই ওঠে না, সেই জলার জল কোথাও কোথাও পান করতে হয়েছে, কিন্তু 2% আমরা নিউজও যে করেছি টাকা দিয়ে বারবার। যেটা হয়, প্রশ্ন সেটা হচ্ছে দিয়ে সেই মৌলিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে কেন অ্যাড্রেস করা হচ্ছে না। দীর্ঘদিন ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকা কার্যত উগ্রপন্থার কারণে উন্নয়ন থেকে পেছনের দিকে চলে গেছিল, সেখানে উন্নয়ন থমকে পড়েছিল, তারপর স্বাভাবিক জীবনে এসেছে এই জনজাতি এলাকা।
স্বাভাবিক জীবনে আসার পরেও কিন্তু এখন রাজনৈতিক চাপানোতর কিছুদিন সিপিআইএম ছিল, তাদের অভিযোগ দিল্লির বঞ্চনা, কারণ দিল্লিতে বরাবরই বাম বিরোধী শক্তি ছিল। তারপর যখন ডাবল ইঞ্জিন সরকার এলো ত্রিপুরাতে, তখন এডিসিতে ত্রিপুরামথা 2021 সালে প্রথম বামফ্রন্ট প্রতিষ্ঠিত যতদিন হয়েছিল। ছিল তারপর ততদিন থেকে উগ্রপন্থা ত্রিপুরামথার ছিল। অভিযোগ হচ্ছে ত্রিপুরা সরকার বামফ্রন্টের তাদেরকে পর্যাপ্ত ফান্ড দিচ্ছে না। উগ্রপন্থার সৃষ্টি আবার ত্রিপুরা করতে হলো সরকারের বক্তব্য বামফ্রন্ট। হচ্ছে তারা বিভিন্ন উগ্রপন্থার স্কিমের মাধ্যমে সৃষ্টিকর্তাই ছিল এই বামফ্রন্ট। বামফ্রন্ট যতদিন ছিল ততদিন উগ্রপন্থা ছিল। উগ্রপন্থার সৃষ্টিকর্তাই ছিল বামফ্রন্ট, উগ্রপন্থার রক্ষাকর্তাই ছিল বামফ্রন্ট। এইগুলি ওপেন সিক্রেট ছিল। বেশ, আজকে বিপিন দা বা ডেভিড দা দুজনের কাছে আমার আরো একটা প্রশ্ন হচ্ছে যে 5 রাজ্যের আমরা বিধানসভা দেখলাম, তার সঙ্গে ত্রিপুরাতে এডিসি দেখলাম, কিন্তু 5 রাজ্যে যতটা শান্তিতে ভোট হলো, ত্রিপুরার মতন এতটা ছোট্ট একটা রাজ্যতে ভোট হলো তার থেকে যেন মনে হলো বেশি অশান্তি। পোস্ট পোল ভায়োলেন্স যদি দেখি, একের পর এক অশান্তি, অথচ আপনারা দুজনেই রয়েছেন সরকারে, কেন? না, আমরা তো শান্তিতেই করার চেষ্টা করি, কিন্তু কেউ যদি অশান্তিতে করার চেষ্টা করে তাহলে এটা প্রতিরোধ যারা করব। এডিসির মধ্যে শাসন ক্ষমতায় প্রতিরোধ আছেন কেন তাদের করব মধ্যে না? থেকেই হয়েছেন। আপনারা কত মন কি বাতের আক্রমণ থেকে ধরে অনেকটা জায়গার মধ্যে আমাদের কর্মীর বাড়িতে আমার আগুন দেওয়া, মতে আমাদের এডিসির কর্মীদেরকে প্রতি, মারা, ত্রিপ্রাসার প্রতি, বিভিন্ন আমাদের কর্মীদের গাড়ি ভাঙা, সিপিএম বিজেপি এটা তো, সবার একই বিভিন্ন, মনোভাব, সবাই জানে। সবার একই মনোভাব, তো সেটার মধ্যে তো বিমাতৃসুলভ মনোভাব, মানুষকে, সেটা সবাই মিলে মানুষের মিশে গণতন্ত্রকে বিমাতৃসুলভ হত্যা করে মনোভাব, যেভাবে সেটা আপনারা ভোট আদায় সবাই করা মিলে মিশে বা আমাদের প্রতি যেভাবে করছেন, মানুষকে সেটা ঠিক না। নির্ভয়ে যে সমাজে বসবাস না করার দেওয়া, বেশ, তো আমি সেটা তো একে একে মানুষ উত্তর দেব। জানেই। হ্যাঁ, ডেভিড দা। কারণ হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি ডেভিড দা। দেখুন, সিপিএম বিজেপি সবাই মিলে এডিসি এলাকার সাথে ত্রিপ্রাসাদের সাথে বিমাতৃসুলভ আচরণ করেছে। মুদ্রার এপিট ওপিট সবাই মিলে কিন্তু একই কাজ করছে। কিন্তু আমরা আজকের চেষ্টা দিনে করছি, যে অশান্তি তৈরি হয়েছে, পোস্ট পোল ভায়োলেন্স যেগুলো আমরা দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী, কেন হচ্ছে সেগুলো? কেন হচ্ছে সেটা তো হোম মিনিস্ট্রি যারা সামলাচ্ছেন তারা বলতে পারবে। হোম মিনিস্ট্রি যারা সামলাচ্ছেন তারা বলতে পারবে। হোম মিনিস্ট্রি তো আমাদের কাছে নেই, মুখ্যমন্ত্রী তো আমাদের কাছে নেই, পুরো রাজ্য তো উনারাই চালাচ্ছেন। মানে আপনারা কি কোনোভাবে মুখ্যমন্ত্রীর এবং দাবি জানাচ্ছেন, রাখছেন? পশ্চিমবঙ্গে তো তীব্রামথা নেই, পশ্চিমবঙ্গে তো তীব্রামথা নেই। এখানে কেন অশান্তি হচ্ছে? পশ্চিমবঙ্গে তীব্রামথা আছে? ডেভিড, বিপিন দা পাল্টা কিছু বলছেন, বিপিন দা। নয়, তিপ্রাসা বিজেপির তিপ্রাসা কি তিপ্রাসা নয়, বাকি দলের তিপ্রাসা কি তিপ্রাসা নয়। তিপ্রাসা যদি থানচাই চেয়ে থাকে তাহলে তো আমরাও চাই থানচা, কিন্তু এইভাবে মারপিট করে, এইভাবে কারোর বাড়িকে আগুন দিয়ে, এইভাবে কারোর সন্তানকে মেরে পিটে, এইভাবে কি আমি থানচা একটু হওয়া সাউন্ড যায়? আপ করতে বলবো দুজনেরই। তিপ্রাসাকে এইভাবে মারা এবং তিপ্রাসার হয়ে এই যেভাবে তিপ্রাসার বাড়িতে আগুন দেওয়া, এটা কোন থানচা? সেটা তো ত্রিপুরার জনগণ বা আমরা যারা তিপ্রাসা, ডেভিড দাও আমরাও পাল্টা তো কিছু confused। বলছেন, আমি একটু বক্তব্য আপনারাই- দিতে কারণ বলবো। মানুষ জানেন যারা নির্বাচন জিতেছেন, আপনারাই তাদের কাজ অশান্তি হচ্ছে সৃষ্টি সবাইকে সাথে করছেন, নিয়ে কাজ করা, আপনারাই সবার জন্য বিভ্রান্ত কাজ সৃষ্টি করা। করছেন। কিন্তু এইভাবে নির্বাচনে সবাই জিতে ত্রিপ্রাসা, কারোর বাড়ি ঘর ভাঙা, সবাই ত্রিপ্রাসা, কারোর বিজেপির দোকানপাট, ত্রিপ্রাসাও ত্রিপ্রাসা, কারোর সিপিএম এর ত্রিপ্রাসাও ত্রিপ্রাসা, মিসেসকে ত্রিপ্রামথা করেন কারোর যারা, স্ত্রীকে সবাই extortion ত্রিপ্রাসা। করা, এরকম ভাবে তো কোনো থানচা কিন্তু আপনারাই পরিভাষা হয় না। থানচা এখানে পরিভাষা বিভ্রান্ত যদি হয়ে সৃষ্টি থাকে, করার চেষ্টা করছেন। নির্বাচন জেতার পর আপনারা সবাইকে সাথে বারবার নিয়ে মিথ্যা কাজ কথা করার, বলছেন। যে চিন্তাধারা আপনারা সেটাই, ত্রিপ্রাসা একট করবে পরিবেশ হওয়া বলে দরকার। এখন পর্যন্ত সেই একটটা ইমপ্লিমেন্ট করেননি। থানচাকে পিটে আপনারা মিস কল দিলে চাকরি দেবে বলেছেন, দেননি। থানচা নিয়ে আমার 10 নিজেও বছরে 50,000 চাকরি আপনারা দেননি। রেগার মজুরি 400 টাকার কথা ছিল, এখন রেগাই নেই। ভিলেজ কমিটি নির্বাচন করানোর জন্য পর্যন্ত সুপ্রিম কোর্টে যেতে হয়, তাহলে সুপ্রিম কোর্টে যেতে হয় সরকার আসার ভিলেজ পর কমিটি সবার করানোর কাছে জন্য। আহ্বান রাখার কথা ছিল। তাহলে কেন আমাদের অনেক কর্মীরা আজ বাড়িঘর ছেড়ে, অনেকের বাড়িঘর আগুন দিয়ে দাও দাও করে CPM রা আগুনের ছাই করে দিয়েছেন? তো এটার মাননীয় এমডিসি সাহেব, এটার আপনার কাছে কোনো উত্তর আছেন? কেন তিপ্রাসাকে এভাবে মারপিট করবে? কেন তিপ্রাসার বাড়িকে আগুন দিয়ে চালিয়ে দেবে? ত্রিপ্রাসার মধ্যে এমন অনেক ঘটনা আছে, আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে অশান্তি সৃষ্টি করেন আর মিথ্যা মামলা করেন। আপনাদের ত্রিপ্রাসা হলে কেন ত্রিপ্রামথার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন?
এটার কোন প্রশ্নের জায়গায় উত্তর মিথ্যা দিন। মামলা করেনি, যে জায়গার কেন মধ্যে আক্রমণ আপনারা হয়েছে স্বাভাবিক র্যাগিং করে পাস আইন করার আছে, জন্য রাজ্যের চেষ্টা মধ্যে আইন করেন? আছে, আইনের র্যাগিং আমরা তো করতে সহযোগিতা পারলেন দিতে না, হবে, কিন্তু র্যাগিং আইনের দ্বারস্থ হতে কেন হবে। আইন তো জেনারেল সবার এলাকা জন্যই, থেকে হাজার হাজার লোক আমরাও নিয়ে যান আপনারাও আইনের এডিসি সহযোগিতা নির্বাচনে? দিতে পারেন, আইন তো সবার জন্যই, আইন তো কেন কোনো আপনাদের জেনারেল একটা এলাকার পক্ষপাতের জন্য কর্মীরা নয়। ধরা পড়ে এডিসি প্রকৃতভাবে এলাকায়? যদি আপনার তিপ্রাসার জন্য বিধায়ক কেন উন্নয়ন ধরা চায়, পড়ে? প্রকৃতভাবে যদি তিপ্রাসাকে বিশ্বজিৎ দা, সঠিকভাবে বিশ্বজিৎ দা, আমি প্রতিক্রিয়া নেব। উন্নয়ন করতে চাই, তাহলে তো সবাই আমরা এই জায়গার মধ্যে বুঝতে হবে তিপ্রাসার উন্নয়নের জন্য সে বিজেপি হোক তিপ্রামথাই হোক, আমরা সবাই মিলেমিশে কাজ করব। এভাবে মারপিট করে কাউকে বাড়ি থেকে আরে ছাড়া মিলেমিশে করে তাহলে কি আপনারা তিপ্রাসা মুখে কোনোদিন মুখে ধ্বংস হতে পারবে? হরে হরে রাজনীতিক ভিতরে চুরি ক্ষমতা চুরি হলে তো হবে না। সবসময় থাকবে না, মুখে রাজনৈতিক খালি ক্ষমতা ভূতের মুখে রাম নাম চিরস্থায়ী হলে তো নয়। হবে না ভাই। আজকে আপনাদেরকে ভূতের পুনরায় মুখে রাম মানুষ নাম বুদ্ধি নিলে তো দিয়েছেন, হবে একটা না। বেশ, আমি sentiment থামাবো। এবং আবেগ নিয়ে। ডেভিড মুখে দা, আচ্ছা, আমি আচ্ছা, থামাবো, বিষয় নিয়ে থামাবো আপনাদের আমি। চুরি চুরি হলে বেশ তো হবে না। বেশ বেশ, আমি থামাবো। বিশ্বজিৎ দা, হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, ইজি পলিটিক্স করতে চায় সবাই। হুম, সেবার মানসিকতা থাকলে পরে জিনিসকে দেখার একটা অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি থাকবে। ইস্যুগুলো আসবে কিছু, কিন্তু এগুলো সলভ করার অ্যাপ্রোচটা ডিফারেন্ট থাকবে। যেমন ধরুন না, আমরা এবার ওয়েস্ট বেঙ্গলে দেখলাম জয় বাংলা করে, মানে বাঙালি সেন্টিমেন্টটাকে নিয়ে জেতার একটা মানসিকতা ছিল, শোষণ করত। বা তামিলনাড়ুতে তামিল সেন্টিমেন্ট, সিপিএম রা ইজি মহারাষ্ট্রে পলিটিক্স মহারাষ্ট্র করে না। সেন্টিমেন্ট নিয়ে সিপিএম ইয়ে রা করার একটা উগ্রপন্থী মানসিকতা সৃষ্টিকর্তা, থাকে। সিপিএম রা কিন্তু আমি উগ্রপন্থীর লালন কর্তা। ডেভিড দা, ডেভিড দা, আমি সিপিএম রা আসবো, ইজি আমি আসবো পলিটিক্স আপনার করে কাছে, না। আবার আসবো। একটু থামাবো, সিপিএম রা ইজি একটু পলিটিক্স থামাবো। করে না, সিপিএম ঘুরিয়ে পেঁচিয়ে। ডেভিড দা, একটু থামাবো। হ্যাঁ, বিশ্বজিৎ দা, যেমনটা বলছিলেন। আবার সব রাজনৈতিক দলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, হুম, ত্রিপুরার মতো স্টেটে হুম, দেখুন, নর্থ ইস্টের জন্য একটা আলাদা একটা কিন্তু দেশ বিরোধী শক্তি কাজ করে, এটা স্বাধীনতার পর থেকেই কাজ করছে। ওই ব্যাপারটা মানে মাথায় রাখার জন্য আমি রিকোয়েস্ট থাকবে, এই যে আনরেস্ট, পলিটিক্যাল আনরেস্ট, হানাহানি, এগুলো দেশ বিরোধী শক্তিগুলোকে একটা রাস্তা করে দেয় দেশের বিরোধিতা করার জন্য, দেশের অগ্রগতি নষ্ট করার জন্য। এবং এটা কিন্তু শুধু ত্রিপুরা না, এটা পুরো নর্থ ইস্ট নিয়ে আছে। এটা এই জিনিসটা নিয়ে ভাবার দরকার আছে। এবং আমার সব দলের কাছে রিকোয়েস্ট থাকবে, ত্রিপুরাকে হালকা করে না নিয়ে এটার জন্য গ্রাসরুট লেভেলে গিয়ে কাজ করে মানুষকে কাছে বার্তা দেওয়া, বুঝানো যে এক্স্যাক্টলি কিভাবে উন্নতি সম্ভব। শুধু ইলেকশনের সময় গিয়ে আমি লেকচার দিলাম, এটা দিয়ে হবে না। কিন্তু মানুষকে- বিষয়টা এখন যে যে ছবিটা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে, বা যে বক্তব্য আজকে আলোচনা থেকে উঠে আসছে, মানিক সাহা ভার্সেস প্রদ্যুৎ দেববর্মা হয়ে গেছে। হ্যাঁ, না ওইটা হচ্ছে কেন? হুম, ওইটা হচ্ছে কারণ গ্রাসরুট লেভেলে কানেকশন নেই, যার ফলে অ্যাকচুয়ালি জনজাতরা, বিশেষ করে পাহাড়ের যে জনজাতি অংশের লোক, আমি যতটুকু মিশেছি আমি দেখেছি খুবই সহজ সরল। এবং আরেকটা ইস্যু আমি বলবো, ওদেরকে সহজেই ইনফ্লুয়েন্স করা যায় এবং ওরা বেশি কিছু আশা করে না। আর ধরুন না, শিক্ষা, স্বাস্থ্য এবং আদার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি হুম, ওদের কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষা করা, হুম, এটাতে কিন্তু ওদের অনেক প্রায়োরিটি আছে কিন্তু এই জায়গাটাতে। হুম, হুম, এবং এই কারণে আমি একটা সেকশন অফ পিপলকে আমরা লক্ষ্য রেখেছি এটাতে, বিশেষ করে এই যে ধরুন ধর্মান্তকরণের মাধ্যমে, হুম, মানে এবং এই যে কৃষ্টি সংস্কৃতিকে ভুলে যাওয়ার একটা মানসিকতা তৈরি করার মাধ্যমে, হুম, হ্যাঁ, এটা এইরকম একটা কিন্তু সেন্টিমেন্ট, একটা সেকশন কিন্তু এটাতে কাজ করছে। এবং এই সেকশন হয়তো সব দলেই থাকতে পারে, হুম। ওরা হয়তো বুঝে বুঝে জিনিসটাকে কোথাও কাজে গিয়ে লাগিয়ে, তারপরে জাতিগত মেরুকরণের একটা বিষয় ঢুকে গেছে বা সামনে এসেছে, এবং যার কারণে এই ফাটলটা একটা বড়সড় ফাটল। এবং- বিশ্বজিৎ দা, এবং- আমি এবং- আসবো, আমার আরো একটা বিরতির সময় হয়ে গেছে, আমি ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, ঠিক যেমনটা ছিলাম বিশ্বজিৎদার কাছে আমি আবারও ফিরে যাব। বিশ্বজিৎদা, ঠিক যেমনটা জাতিগত মেরুকরণ এবং তাদেরকে নানান রকম ভাবে ইনফ্লুয়েন্স করে ফেলা হচ্ছে, এবং যেটাতেই কোথাও গিয়ে একটা সমস্যার আজকে তৈরি হয়েছে। বিশ্বজিৎদা, হ্যাঁ, বিশেষ করে ওদের যে আর্থিক পশ্চাৎপদতা বা শিক্ষাগত দিক থেকে তাদের একটা, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের স্বাধীনতার প্রথম ধরুন না প্রায় 5 দশক জনজাতির এলাকার উন্নয়ন খুবই কম হয়েছে, অলমোস্ট নেগলিজিবল। ওরা এবং deprived। এখানে আমি আরেকটা প্রসঙ্গ অ্যাড করব। আজকে যেহেতু ভিলেজ কাউন্সিল নিয়ে আলোচনা, দীর্ঘ 2016 সালে লাস্ট হয়েছিল, এখন 2026 সাল, এতদিন ধরে ভিলেজ কাউন্সিল হয়নি, উন্নয়ন তো তাহলে সেখানেও থমকে রয়েছে। হ্যাঁ, অবশ্যই।
এই ওই জায়গাতে আমি বলবো কি, এখানে এখন যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে দেখুন পুরো নর্থ ইস্টে একটা ফোকাস আছে কাজ করার। হুম আগে যে কারণে উগ্রবাদী ছিল সেটা হুম হচ্ছে কি, জনজাতি বিশেষ করে পাহাড়ি জনপদে হুম কাজকর্ম হয়নি বলে যায়, নেগলেক্টেড একদম এই হুম জায়গাগুলো। যার ফলে ওদেরকে যখন ওদেরকে কিছু বলে এখানে টেরোরিস্ট অর্গানাইজেশনে ওদেরকে ইনফ্লুয়েন্স করানোর একটা মানসিকতা সাকসেসফুল হয়েছে হুম এটা। হুম কিন্তু এখন তো সেন্ট্রাল গভর্নমেন্ট ঢালাও ভাবে দিচ্ছে সবকিছু, হুম এবং অনেকটা বড় অংশের উপজাতি জনগণও কিন্তু এতে বেনিফিটেড হচ্ছে। হুম এই সুযোগটা যেই পলিটিক্যাল পার্টি ওরা জিনিস সুযোগটাকে প্রকৃত উন্নয়নের দিকে নজর রাখলে তাহলে ওরা ভেদাভেদ ভুলে যাওয়া উচিত আর কি। কিন্তু মুশকিল হচ্ছে কি, যারাই পলিটিক্সে যায় ওরা নিজস্ব পাওয়ার এবং মানি পাওয়ার এগুলোর জন্য এই যে ডিভিশন গুলো তৈরি হয়। নাইলে সাধারণ যে জনজাতি আছে, যারা 90% জনজাতি যারা আছে, ওদের উন্নয়নের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের পয়সার কোনো অভাব নেই। হুম ইস্যুটা হচ্ছে গিয়ে ওদেরকে ঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করে জায়গা মতো ঠিক করা জিনিসকে, এবং কনফ্লিক্ট ভুলে যাওয়া, জায়গাগুলোকে জনজাতি এরিয়াগুলোকে উন্নয়নের উপযোগী করে তোলা, বা আরো কিভাবে বিভিন্ন স্কিল, জনজাতিদের প্রচুর স্কিল আছে, এই স্কিলগুলোকে কাজে লাগিয়ে কিভাবে করা যায়। কিন্তু আনফরচুনেটলি এই ধরনের জিনিসগুলো খুব একটা চোখে পড়েনি, যে জনজাতির উন্নয়নে আমরা কিভাবে। এবং আরো একটা জিনিস, জনজাতিদের একটা ক্ষুদ্র অংশ কিন্তু জনজাতিদের জন্য যে আমাদের ত্রিপুরা গভর্নমেন্টে বা আপনি ধরুন না এত পার্সেন্ট 30% রিজার্ভেশন, ওই রিজার্ভেশনের বেনিফিট কারা নিচ্ছে এবং কারা কেন নিতে পারছে না, বা এটা নিয়ে আবার নতুন ভাবে চিন্তা করার কিছু আছে কিনা যাতে গরিব অংশের জনজাতিরও ওই বেনিফিট গুলো নিতে পারে। এই জিনিসটা নিয়ে পলিটিক্যাল পার্টিদের এটা নির্দিষ্ট সুনির্দিষ্ট কর্মসূচি দরকার আমি মনে করি। এই জায়গাটাতে একটা অংশ বেনিফিট নিয়ে যাচ্ছে এবং ওরাই কিন্তু গরিব অংশের জনজাতিদের রাজনীতি করছে। বিষয়টা আরো তো একটা বিষয় যে এই যে ত্রিপাক্ষিক একটা চুক্তিও আমরা দেখলাম হলো, হুম এবং হুম সেই চুক্তিরই বা ইমপ্লিমেন্ট কোথায় রয়েছে বা সেটা কি হলো আদতে, সেই চুক্তির ভেতরে কি ছিল, সেটাকে খাই না মাথায় মাকে, কি হলো তার না, আলটিমেট এটা রেজাল্ট? তো দেখুন চুক্তিতে যেটা আছে সেটা তো জনজাতিদের উন্নয়ন, আরো কি কি পয়েন্ট ছিল এটা। হুম তো জনজাতিদের উন্নয়ন, মুখ্য জিনিস হচ্ছে জনজাতিদের উন্নয়ন। হুম কিন্তু সেটা এবং বাস্তবে এটা কোথায়? বাস্তবে বাস্তবে তো এই যে এত কিছু চলছে, আপনার কমিটি করা হচ্ছে, আসলে হচ্ছে কি নিজেদের ভেতরে আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে, বা ধরুন আমরা আদারওয়াইজ, যেমন ত্রিপুরা একটা নর্থ ইস্টার্ন কান্ট্রি যেটাতে বর্ডার এরিয়া অনেকগুলো আছে। কিছুদিন আগে, এখনো ধরুন না হাসিনা সরকার তো নেই বাংলাদেশে, তো যার ফলে আমাদের অনেক অ্যালার্ট থাকার আছে। আমরা ইমপ্লিমেন্টেশন করার সময় আমাদের কিছু জিনিস মাথায় রাখার দরকার আছে। এবং আরেকটা বিষয় আমি বিশেষভাবে উল্লেখ করব এখানে, যে আমাদের এখানে জনজাতিদের উন্নয়নের জন্য সারা ভারতবর্ষে জনজাতিদের উন্নয়ন, ম্যাক্সিমাম ভারতবর্ষে উন্নয়নের জন্য একটা পন্থা আপনার 5th শিডিউল, আমাদের এখানে 6 শিডিউল করা হয়েছে। তো 5th শিডিউল আর 6 শিডিউলের ভিতরে এটা আবার নতুন ভাবে ইয়ে করে অ্যানালাইসিস করে দেখা যেতে পারে যে আমরা কোন জায়গাগুলোতে আমরা ক্ষমতার দিকে না গিয়ে, আমরা বেশি ক্ষমতা করছি, ওইটা না গিয়ে আমরা জনজাতিদের উন্নয়নের দিকটাতে যাই না। এই জায়গাটা নিয়ে বিশেষভাবে চিন্তা করার বেশ, দরকার আমি আছে। একটু এটাতে এবং বিপিনদার কাছে, এবং যেহেতু সময় শেষ হয়ে আসছে, বিপিনদার কাছে প্রশ্নটা রাখবো। বিপিনদা, উন্নয়ন আলটিমেট যে কি করতে হবে, আগামী দিনের পরিকল্পনা কি থাকবে, যেটা বিশ্বজিৎ দা বলছিলেন, কি মনে হয় কি করবেন আগামীতে? না, আমরা স্বাভাবিকভাবে যেভাবে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই, সে এডিসি হোক বা নন এডিসি হোক, বর্তমানে বিশেষ করে আমাদের জনজাতি এলাকায় বা এডিসি এলাকায় যেভাবে উন্নয়ন হচ্ছে, সেভাবে আপনার যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে ধরে হর ঘর জল, এরপরে আপনার রাস্তাঘাট, বিভিন্ন এবং স্বাস্থ্য পরিষেবা, প্রত্যেকটা জায়গার মধ্যে যেভাবে আমাদের উন্নয়ন হচ্ছে, এবং মানুষ উন্নয়ন কি সেটা 25 বছরের পরে 25 বছর তো কোনো কাজ দেখিনি, কিন্তু বর্তমানে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর যেভাবে মানুষ উন্নয়ন দেখেছে এডিসি এলাকায়, সে রাজ্য সরকারের মাধ্যমে হোক বা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হোক, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রজেক্ট, অনেকটা কাজ এডিসি এলাকার মধ্যে সেটা রাজ্য সরকারের মাধ্যমে প্রণীত হয়েছে। হুম কিন্তু মানুষ আলটিমেটলি মানুষের জন্য শেষে আমরা আগামী দিনে শেষে কাজ করে যাব। হুম
হ্যাঁ এবং ডেভিড দা বলুন। শেষে আমি একটা কথাই বলতে মানুষের যা যা চাইবো, কাজ করার এত আমাদের এত দায়িত্ব, আলোচনার সেটা দরকার আমরা নেই। অবশ্যই কাজ করে যাব। একবার ত্রিপ্রাসাদের, মানুষকে একবার মিথ্যা এডিসিদের আপনারা প্রতিশ্রুতি যে দিয়ে হাত বেঁধে রেখেছেন, মানুষের আবেগ সেন্টিমেন্ট আমাদের নিয়ে তিজুরি যে আমরা তালা দিয়ে কোনোদিন রেখেছেন, রাজনীতি একবার করিনি। আমাদের আমরা স্বাধীনতা দিন, সনাতন ধর্মে একবার বিশ্বাসী আমাদের এবং কাজ করার আমাদের সুযোগ দিন, জনজাতিদের কৃষ্টি একবার সংস্কৃতি আমাদেরকে এবং অর্থ হারিয়ে দিন, যাওয়ার যে আমাদের একবার আমাদের কালচার আর্থিক এবং আমাদের ডাইরেক্ট ফান্ডিং যে দিন, আদর্শ, একবার নীতি শিক্ষার আদর্শ, অধিকার দিন, সেটা আমরা যাতে একবার বেশ, তার মানে আমাদেরকে অর্থ ইউনিভার্সিটি ফান্ডিং দিতে পারি, দিলে একবার এডিসির আমাদের উন্নয়ন হবে, স্বাস্থ্য ডেভিড দা যেটা সবকিছু বলতে দিন। চলেছেন, এবং অন্যদিকে বিপিন দা আমাদেরকে দাবি করছেন যে একবার আগামী দিনে সুযোগ উন্নয়ন দিন। করবেন। সময় সবকিছু একেবারে যেটা আমাদের 35 যেহেতু শেষ, বছরে, ভূপাল একেবারে ভূপাল দা যেটা শেষ 35 এক কথাতে আমি জানতে চাইবো ওভারঅল পরিস্থিতি, একেবারে শেষ প্রশ্ন। রেখেছিল। আর ড্রাফট ভোট যে বুথ কেন্দ্র রয়েছে সেটার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং 18 তারিখ এটার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এবং আমি কথা বলেছিলাম রাজ্য নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে, তিনি সরাসরি না বললেও ইঙ্গিত দিয়েছেন যে খুব শীঘ্রই কিন্তু এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়ে যাবে, এবং বেশ। এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশনও যাবতীয় উদ্যোগ নিয়েছে। সুপ্রীতি, বেশ, অর্থাৎ আলটিমেট যাই হোক না কেন, এর পরবর্তীতে এডিসির ভোট হলো, এবার ভিলেজ কাউন্সিল আসছে, এবং তারপরে আদতে জনজাতিদের উন্নয়ন হয় কিনা সেদিকে আমাদের নজর বা লক্ষ্য থাকবে, এবং পরবর্তী পরিস্থিতি কি বলছে, রাজনৈতিক প্রেক্ষাপট কি হয়, সেটা আমাদের পরবর্তীতে নজর রাখতে হবে। তবে আপাতত এই আলোচনা এখানে শেষ করবো। আমি চারজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এতক্ষণ আলোচনায় থাকার জন্য। সময় যেহেতু শেষ, তাই শেষ করতে হচ্ছে আজকে সাফ কথা এখানেই। প্রত্যেকেই জানাচ্ছি ধন্যবাদ আরো একবার সাফ কথায় এতক্ষণ থাকার জন্য। পরবর্তীতে দেখুন সংবাদ।